বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র নেতা হৃদয় মিয়াজি চট্টগ্রামে গ্রেপ্তার, পুলিশের কাছে হস্তান্তর র্যাবে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি, আর্থিক অপরাধের অভিযোগ। সাগর রুনি হত্যা মামলায় হাইকোর্টে প্রথম নথি পুড়ে যাওয়া ও হারানো তথ্য রাষ্ট্রপক্ষের, পরে সব কাগজই অক্ষত বলে দাবি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি, 2030 সালে বাণিজ্যিকভাবে চালুর আশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে চট্টগ্রামে গ্রেপ্তার করেছে র্যাব, পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হৃদয় মিয়াজি এজাহারভুক্ত পঞ্চম আসামি। এর আগে এই হত্যা মামলায় গ্রেপ্তার 3 জনকে রিমান্ডে পাঠানো হয়। ঘটনা তদন্তে এরই মধ্যে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার প্রাইম এশিয়ার ক্যাম্পাসের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী পারভেজকে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে সোমবার ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের আগে বনানীর স্কলার ইউনিভার্সিটির 2 ছাত্রীকে ইপটিজিং এর অভিযোগে পারভেজের সাথে তর্কে জড়ায় শিক্ষার্থীরা। পরে 3 জনকে সাময়িক বহিষ্কার করে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ। সেই সাথে 2 ছাত্রীর সম্পৃক্ততা খতিয়ে দেখতে স্কলার ইউনিভার্সিটির ভিসিকে চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এর মধ্য দিয়ে এজাহারভুক্ত আসামিদের মধ্যে এই প্রথম একজন গ্রেপ্তার হলো, তার বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন? কি ধরনের সম্পৃক্ততা রয়েছে বা সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখুন, শনিবারের ওই ঘটনাতে যে মামলাটি করা হয়েছিল সেখানে 8 জনকে নাম দেওয়া হয়েছিল এবং বাকি 20 থেকে 30 জন অজ্ঞাতনামীও ছিল। এবং প্রথম যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জন কিন্তু অজ্ঞাতনামা আসামি ছিল এবং তাদেরকে গতকালকে কোর্টে তোলার পর 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। প্রত্যেকে তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছিল। গতকালকে যখন গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে তখনই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল বাকিদের অবস্থান কোথায়, সেই বিষয়টি কিন্তু এরই মধ্যে সেই 3 জন নিশ্চিত করেছে। তবে তারা আসলে যে অবস্থানে ছিল সেখান থেকে তাদের জায়গা পরিবর্তন করার কারণে কিন্তু এই বাকি আসামিদেরকে ধরতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। আসলে এই আসামি ধরতে কিন্তু শুধুমাত্র পুলিশ না, তার পাশাপাশি র্যাব থেকে শুরু করে অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু কাজ করছেন। যেই 3 জন এখন পর্যন্ত রিমান্ডে আছেন তারা যে বিষয়গুলো এখন পর্যন্ত পুলিশকে জানিয়েছেন তার মধ্যে পুলিশ আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে যেই কথাটি বলা হচ্ছে যে ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি পরিকল্পিত না, বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন তাদের কিছু সদস্য জড়িত। এই যখন বিপরীতমুখী যখন অভিযোগ, সেই সময় কিন্তু যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এখন পর্যন্ত যতটুকু পেয়েছে যেটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড না, বরং এটি একেবারে নিছক তুচ্ছ একটি ঘটনা। ইফটিজিংয়ে যে অভিযোগটি সেখানে ক্ষমতা প্রদর্শনের একটি বিষয় সামনে আসে এবং সেই ক্ষমতা প্রদর্শনের বিষয় থেকেই কিন্তু তাকে আসলে হত্যা করা হয়। যদি হত্যা করা হয় সেক্ষেত্রে ছুরি ব্যবহার করা হয়েছে, ছুরিটি কোথা থেকে আসলো, যদি হত্যার উদ্দেশ্যে নাই থাকতো আর সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এখানে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগটি করা হচ্ছে বনানী শাখার 2 জন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, সেই 2 জনের নাম তারা এসেছে। আবার বৈষম্য বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে যারা ছাত্রলীগের বিভিন্ন সময় পোস্টের ছিল তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেই সংগঠনগুলো পরস্পরকে দায়ী করছে এই বিষয়ে। আরেকটি বিষয় জানতে চাই যে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় কখন আনা হতে পারে? দেখুন, চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় আনা হয়েছে এমন তথ্যই আমরা পেয়েছি, যেহেতু বনানী থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে বোঝা যায় হয়তো সকালের কোনো একটি সময় তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, তারপরই হয়তো তাকে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি হয়তো করা হবে। তবে সুনির্দিষ্ট করে ঠিক কখন হস্তান্তর করা হবে বা হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। রায়হান, আরেকটি বিষয় জানতে চাই যে এজাহারভুক্ত আরও কিন্তু 7 জন আসামি রয়েছেন, তাদের গ্রেপ্তারের অভিযান আসলে অগ্রগতি কি?
দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে যেই তিনজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে সেই তিনজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে কিন্তু তথ্যপত্র নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে তাদেরকে কে ফোন করেছিল, তারা এখন কোথায় আছে সেই মোবাইলের লোকেশন ট্রেস করা হচ্ছে। একই সঙ্গে তাদের বাসায় বা তাদের পরিবারে কে কে আছে, তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই তথ্যপত্রগুলো কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু চলে এসেছে। তো সেগুলোকে বিচার বিশ্লেষণ করা হচ্ছে, যেহেতু মিডিয়াতে বা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে দেখা গেছে যে কে কে এটার সঙ্গে জড়িত এবং এগুলো সংবাদ মাধ্যমেও প্রকাশ হয়ে গেছে, যার ফলে আসামি যারা রয়েছেন তারা কিন্তু গা ঢাকা দিয়েছেন বলে কিন্তু বোঝা যায়। সেই জায়গা থেকে তারা ইতিমধ্যে গা ঢাকা দিয়েছেন, তাদেরই কিন্তু একজনকে গ্রেপ্তার করা হলো এজাহার নামেও। এছাড়া আরও যারা ছিল, কারণ যখন এলোপাতারি কিল ঘুষে দেওয়া হচ্ছিল, আঘাত করা হচ্ছিল, ছুরিকাঘাত করা হচ্ছিল, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু সেই জায়গায় জড়িত। সো যেহেতু ইতিমধ্যে 4 জনকে ধরা হয়েছে, বাকিদেরকে ধরার জন্য কিন্তু অনেকখানি অগ্রগতি হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে যোগ দেওয়ার জন্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। পুলিশ জানিয়েছে শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজিরের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। এদিকে ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় এখনো দেখা যায়নি। নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক আটকে বিক্ষোভে নেমেছেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির কর্মীরা। যার বিরুদ্ধে অভিযোগ তিনিও কোহিনুর কেমিক্যাল কোম্পানির কর্মী। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বিক্ষুব্ধরা কি বলছেন, সড়কের এখন কি অবস্থা? জি, আসলে আজকে দুপুর 2টার পর থেকেই কিন্তু কোহিনুর কেমিক্যালে যেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরেই কিন্তু শ্রমিকরা সেখানে সড়ক অবরোধ করে এবং তিব্বতের মোড় যেটি রয়েছে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এবং অভিযোগে যেটি বলা হয়, মূলত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সেখানকারই একজন কর্মকর্তা কটূক্তি করেছেন এবং তার বিচারের দাবিতে এরই মধ্যে বিক্ষোভ এবং সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এবং পুরো সড়কটাই কিন্তু এক পাশের সড়ক কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হয়েছে, তবে ঠিক কোহিনুর কেমিক্যালের সামনে দিয়ে যে সড়কটি মহাখালীগামী যে সড়কটি রয়েছে 7 রাস্তা থেকে মহাখালীগামী, এই সড়কটি কিন্তু এরই মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে। শত শত শ্রমিক এখানে অবস্থান করছেন এবং এমন খবরে কিন্তু আশপাশের যারা স্থানীয় মানুষজন যারা আছেন তারাও কিন্তু এসে কোহিনুর কেমিক্যালের গেটে জড়ো হয়। আমরা এর মধ্যে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এখানকার যারা কর্মকর্তারা আছেন কোহিনুর কেমিক্যালের, তারা এই বিষয়টি তদন্ত করে এবং দোষী যিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারই আশ্বাস দিয়েছেন। যদিও এমন আশ্বাসের ভিত্তিতে যারা এখানকার আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা আছেন তারা কিন্তু তাদের কর্মসূচি এখনও চালিয়ে যাচ্ছেন এবং তাকে যেহেতু যার বিরুদ্ধে অভিযোগ তিনি এখনো ভেতরে অবস্থান করছেন এমন খবরে তারা কিন্তু গেটের বাইরে অবস্থান করছেন এবং শত শত মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। যদিও তাদেরকে সড়কটি থেকে সরিয়ে দিতে সেনা সদস্যরা সহ পুলিশের একাধিক ইউনিট এখানে রয়েছে এবং যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টি কিন্তু সেনা সদস্যদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সবকিছু মিলিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানাবে এই তো এটার বিরুদ্ধে আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রশাসিত হবে, এটার সংবিধানের মূল এসেন্স বক্তব্য, সেটা গেল। আর ওই যে জাতীয় জেলা সমন্বয় কাউন্সিল ওই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। সেটা আগেরও ছিল যে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর ছিল, যা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ছিল, সেই আদলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে যে জেলা সমন্বয় কাউন্সিল বা যে নামে ডাকা হোক সেটা গঠন করা যেতে পারে, আমরা একমত। সেটা আপনাদের দিয়েছি মনে হয় সংবিধান সংক্রান্ত, সেটা আপনাদেরকে সংবিধান সংক্রান্ত বিষয়ে দিয়েছি মনে হয়। হ্যাঁ, না সেইটা তো এখন না, আমরা
যেটা বলেছিলাম যে মনে হয় 131টা প্রস্তাব সংবিধান সংক্রান্ত বিষয় আছে, এই কাগজগুলো এখানে হাতে নেই। তার মধ্যে স্প্রেডশিটে আসছিল মাত্র 70টি, এটা নিয়ে আমি আলাপ করতে চাই না। 131টার মধ্যে সংবিধানে কি কি বিষয়, আপনারা মেজর বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেই বিষয়গুলোতে আমরা অনেকটা কাছাকাছি আসতে পেরেছি। যেমন সংসদের বাকিগুলো তো সবই একমত, সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্যের বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারী আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করে, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই দুই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন মত আছে। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটা চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অব দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি, আবার করার প্রয়োজন নেই। সংবিধানের মূলনীতির বিষয়ে মানে যেটা প্রিয়াম্বলের মধ্যে আসবে, সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারটা আমরা ইনক্লুড করব। আর আপনারা যদি চান পঞ্চম সংশোধনীর পরবর্তীতে যেভাবে প্রস্তাবনাটা ছিল সেটার কপি আমরা দিতে পারি, অথবা আপনারা কালেকশন করতে পারেন, তার সাথে আমরা একমত। এবং ওইটার সাথে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক নির্বিচার আমরা অ্যাড করতে চাই। একই মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 8, 9, 10 এবং 12 প্রবাবলি এগুলো যে ওনারা রিপ্লেস করতে চেয়েছিলেন, আমরা বলেছি রিপ্লেস করার সাথে আমরা একমত, কারণ ওখানে ধর্ম নিরপেক্ষতা আছে, এটার বিরুদ্ধে আমরা। নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করা হয়েছে সেটারও বিরুদ্ধে আমরা সেই আর্টিকেলগুলো রিপ্লেস করা হোক, এটার সাথে একমত। কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে পঞ্চম সংশোধনীতে গৃহীত, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক। তো ওনারা মোটামুটি নিম রাজি হয়েছেন, তবে ওনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আর রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 13 থেকে আর্টিকেল 23 ক পর্যন্ত যে ওনারা নতুনভাবে প্রস্তাব করেছেন যে এগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে গিয়ে স্বাধীনতা এবং মৌলিক অধিকার নামে আলাদা একটা চ্যাপ্টার করতে পারি কিনা, সেই বিষয়ে আমরা একমত হতে পারিনি। কারণ আমরা বলেছি যে ফান্ডামেন্টাল রাইটস ভাগে যখন আমরা এগুলো শিফট করব, তখন এটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এনশিওর করা। তো আপনারা সবাই জানেন যে রাষ্ট্রের জন্য কিছু জিনিস এনশিওর করতে হয়। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে ব্রিফ করছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। বাংলাদেশ পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুব সমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এ চুক্তিতে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়ন মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হবে। একটি সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যতের স্বপ্নের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তবে এখন এমন কিছু হুমকি রয়েছে যা আমাদের উন্নয়নকে বিপথে ঠেলে দিতে পারে। বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার। দেশটির বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য আগামী 2 মাসের মধ্যে তারা যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কাতারের দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। এদিকে আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহায় অবস্থান করছেন। প্রেস সচিব বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে প্রতি 3 বছর পর পর 725 জন করে সেনা সদস্য নিতে চায়। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানান তিনি। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়।
সাগররুনি হত্যা মামলায় অনেক নথি পুড়েছে বা পাওয়া যাচ্ছে না বলে হাইকোর্টের শুনানিতে প্রথমে জানানো হয়। পরে রাষ্ট্রপক্ষ দাবি করেন সব কাগজপত্রই অক্ষত রয়েছে। দুপুরে ব্রিফিংয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আলোচিত এই হত্যা মামলায় টাস্কফোর্সের তদন্ত কাজ শেষ করতে আরও 6 মাস সময় বাড়িয়েছে হাইকোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এরপর 13 বছর পেরিয়ে গেলেও এখনও কুল কিনারা হয়নি এই হত্যা মামলার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবরে হাইকোর্টের নির্দেশে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়। পিবিআইয়ের নেতৃত্বে তদন্ত দলকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে ওই তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় মামলার গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। সাগররুনি হত্যা মামলাটি বেশ পুরনো হওয়ায় তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ আরও 9 মাস সময়ের আবেদন করে, পরে 6 মাস সময় বাড়ায় আদালত। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এদিকে শুনানিতে মামলার নথি গায়েবের কথা উঠে এলেও পরে ব্রিফিংয়ে বিষয়টি খোলাসা করে রাষ্ট্রপক্ষ। হত্যা মামলার সব কাগজপত্রই অক্ষত আছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। ডিবি অফিসে অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। অনেক অফিসার এই মেমোগুলা থাকে, রেকর্ড অফিসারদের কাছে থাকে, তাদের থেকে নিয়ে আসা হয়েছে। এসে তাদের এখন ওই অফিসারকে খুঁজে বের করে, ভাই আপনি এটা কেন করেছেন, এই জিনিসটা কি হয়েছে, এটা কতটুক হয়েছে, কত কিভাবে হয়েছে, কেমনে হচ্ছে, এই জিনিসগুলো তখন দেখতে হয়। সাগররুনি হত্যা মামলা প্রথমে ছিল ডিবির কাছে, পরে 1 যুগেরও বেশি সময় ধরে আছে র্যাবের হাতে। এর মধ্যে এখন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে 117 বার। জাহেদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে সরকার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বন্দরের একটি টার্মিনাল নির্মাণে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী 6,200 কোটি টাকা ব্যয়ে আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। জাইকার অর্থায়নে 2029 সালের 31শে ডিসেম্বরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ। 2030 সালের শুরু থেকেই মাতারবাড়ি সমুদ্র বন্দরের কার্যক্রম চালু হবে বলে আশা করেন নৌপরিবহন উপদেষ্টা। বলেন, এই বন্দর চালু হলে এই অঞ্চলে বাংলাদেশ বাণিজ্যিক হাবে পরিণত হবে। এক সপ্তাহ পর আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে কয়েক দফায় সংঘর্ষে শিক্ষার্থী সহ অন্তত 50 জন আহত হয়েছে। পরে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ। সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে কয়েকজন যুবক। তাদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি ঢাকা কলেজ শিক্ষার্থীদের। পূর্ব শত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি ঢাকা কলেজের। মঙ্গলবার সেই ঘটনা গড়ায় সংঘর্ষে। সকালে সিটি কলেজের সামনে জড়ো হন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা সিটি কলেজের গেটে ইটপাটকেল মারতে থাকেন। পুলিশ তাদের ক্যাম্পাসে ফেরত পাঠালেও কিছুক্ষণ পর সড়কে নামে সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ধাওয়া দিলে যানবাহনে ভাঙচুর চালায়। তাদের উপর যখন সিটি কলেজের স্টুডেন্টরা পাল্টা আক্রমণ করছে নিজেদের কলেজকে বাঁচানোর জন্য, কারণ পুলিশ তো নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তখন পুলিশ আমাদের কলেজের স্টুডেন্টদের মাথা ফাটাইছে, মেরে পা ফাটাইছে এবং গুরুতরভাবে আহত করছে। সিটি কলেজ কর্তৃপক্ষের দাবি, ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে কয়েকজন সন্ত্রাসী মিলে তাদের উপর হামলা চালায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তাদের স্টুডেন্ট কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না। আমরাও আমাদের ছাত্ররা এই ধরনের কোনো ধরনের গন্ডগোলে যাতে লিপ্ত না হতে পারে, সকাল থেকে আমরা আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা হঠাৎ করে দেখলাম 11টায় কিছু ছাত্র নামের দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করলো।
এদিকে বেলা 12টায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুপুর 1:30টার দিকে আবার সড়কে নামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিতে চাইলেও থামানো যায়নি। সংঘর্ষে জড়ায় দুই কলেজ। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কারণে আমাদেরকে তো অনেক পুলিশ সদস্য আমরা কিন্তু আহত হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা। একটা পর্যায়ে আমরা টিয়ার শেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য। তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল। তো এই অবস্থা এখন স্বাভাবিক, ওরা ডিসপার্স হয়ে গেছে, ভিতরে হয়তো আছে কিছু, আর যান চলাচল স্বাভাবিক, এই মুহূর্তে স্বাভাবিক। কিন্তু আমরা চাই যে এর একটা পার্মানেন্ট সলিউশন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি আগামী 6 মে। গুরুত্ব বিবেচনায় শুনানিতে থাকবেন আপিল বিভাগের সব বিচারপতি। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই তারিখ ঠিক করেন। মানবতা বিরোধী অপরাধের এটাই প্রথম কোনো মামলা যেটি রিভিউ আবেদন থেকে পুনরায় পূর্ণাঙ্গ আপিল শুনানি হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে। মঙ্গলবার তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদন প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। মামলার গুরুত্ব বিবেচনায় সব বিচারপতির উপস্থিতিতেই পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। আইনজীবীরা জানান, এই আপিলে কেবল এটিএম আজহারের মৃত্যুদণ্ডের বিষয় নয়, অন্যান্য জামায়াত নেতাদের ফাঁসির বৈধতা নিয়েও ওঠা প্রশ্নের উত্তর মিলবে। আন্তর্জাতিক আইনের স্ট্যান্ডার্ড যদি মানা হতো, আমরা সবাই নির্দ্বিধায় মনে করি যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে এবং আজকে যার বিচার করার জন্য আমরা পুনরুত্থান করেছি, রিভিউ ফাইল করেছি, যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানলে তাদের সকলকেই বেকসুর খালাস দিতে হতো। আপিল শুনানির জন্য আদালতে উপস্থিত হন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতারা মামলা থেকে মুক্তি পেলেও 8 মাসেও আইনি প্রক্রিয়ায় এটিএম আজহার মুক্তি না পাওয়ায় অসন্তোষ জানান তারা। সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের ডিসেম্বরে জামায়াতের এই নেতার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিল বিভাগেও বহাল থাকে রায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একটি করে কক্ষ বরাদ্দ রাখার পরিকল্পনা সরকারের। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হবে বলে জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে রাজধানীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় অটিজম আক্রান্ত শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানান অভিভাবকরা। অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। মনোমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে এ অনুষ্ঠানে সমাজের সবার প্রতি সহমর্মিতার আহ্বান তুলে ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। সুযোগ পেলে তারাও তুলে ধরতে পারেন নিজের প্রতিভা। ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে যে বাংলাদেশ জেগে উঠছে, সেখানে যেন আমরাও কাজ করতে পারি, তার জন্য স্কুল, কলেজ, বিশেষ করে দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউটে এবং অফিসে আমাদের উপযুক্ত কাজে আমাদের প্রবেশাধিকার চাইছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানান অভিভাবকরা। সমাজের নানা প্রতিবন্ধকতা মোকাবেলার অভিজ্ঞতা তুলে ধরেন সঙ্গীত শিল্পী নকিব খান। যখন ওরা সমাজে চলতে পারবে এমন সমাজ আমরা চাই, এমন কোনো বৈষম্য আমরা চাই না যারা এই বাচ্চাদেরকে, এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে আলাদা করে ফেলে। আমরা সেটা চাই না। আমরা চাই সব জায়গায় এই ফ্যাসিলিটি থাকবে, সমস্ত প্রতিষ্ঠানে ফ্যাসিলিটি থাকবে, যারা এই ফ্যাসিলিটির মাধ্যমেই তারা কিন্তু বড় হয়ে উঠবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে সেবা পৌঁছে দিতে প্রতিটি গ্রামে কাজ করবে সরকার, সে পরিকল্পনা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া এবং আমি বলছি যে আমি এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার আমি যাব। প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে। আর যে বাচ্চারা বিশেষ মেধায় আছে
তাদেরকে আমরা চিহ্নিত করে সেই বিশেষ স্কুলগুলোতে যেন তাদের জায়গা হয় সেটাও আমরা দেখব। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য কাজ করা 11 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে 5 ক্যাটাগরিতে সম্মাননা দেয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।